নমস্কার। চলুন একটু 1957 স্বাধীনতা দিবসে ঘুরে আসি। এত সাল থাকতে 1957 কেন? না, এটা হলো আমাদের স্বাধীনতার 10 বছর পূর্তি। এই 10 বছর পূর্তিতে যে স্বাধীনতার উৎসব কলকাতা শহরে হয়েছিল, আমার তখন 9 বছর বয়স। স্বাধীনতা থেকে আমি 1 বছরের ছোট। আমার তখন 9 বছর বয়স। আমি তখন এই অভিভূত হয়ে গিয়েছিলাম। তখনকার দিনে সকালবেলা ঘুম ভাঙত সঙ্গীতাঞ্জলি বলে একটি সুন্দর অনুষ্ঠানে। সঙ্গীতাঞ্জলিতে ভালো শিল্পীদের সকালের উপযোগী গান দেওয়া হতো। অনেক পরবর্তীকালে যন্ত্রসঙ্গীত দেওয়া হতো। সেখানেই বীরেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাজানো প্রায় সব রকমের তারের যন্ত্র শোনা যেত। সে অন্য কথা। সঙ্গীতাঞ্জলিতে সেদিন অন্তত দেয়া হতো নজরুলের বিখ্যাত গানগুলো, কারার এই লৌহ কপাট, আমরা ছাত্রদল। এই সমস্ত গানগুলো দেয়া হতো কার গলায়? গিরিন চক্রবর্তীর কণ্ঠে। গিরিন চক্রবর্তীর মতো নজরুল গীতি গাইতে আমি আজ অবধি কাউকে শুনিনি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিরিন চক্রবর্তীর গান হারিয়ে গিয়েছে। সঙ্গীত রিসার্চ একাডেমিতে আমি খোঁজ করেছিলাম, পাইনি। গিরিন তখনকার দিনে তো স্পুল টেপে হতো, কোথায় চলে গেছে? গিরিন চক্রবর্তীর গান দিয়ে দিন শুরু হতো। তার আগে অবশ্য 5 মিনিটের সানাই বাদন দেয়া হতো আকাশবাণীতে। নাজির হোসেন, বিসমিল্লা খাঁ সাহেব, এদের অসাধারণ সানাই বাদন প্রভাতীর আগে, কখনো জৌনপুরি, কখনো রামকেলি, কখনো ভৈরবী। মনটা ভরে যেত। কিন্তু স্বাধীনতার দিন ঘুম ভেঙেছিল প্রভাত ফেরির বাজনার শব্দে। ছুট্টে বারান্দায় গিয়ে দেখি বেশ কিছু ছেলে মেয়ে, আমাদেরই বয়সী বা একটু বড়, তারা বাঁশিতে রবীন্দ্রসঙ্গীত বাজাতে বাজাতে চলেছে পথ দিয়ে। তাদের পেছনে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে বাজার উপযোগী করে ড্রামের বাজনা শোনা যাচ্ছে। আর এই অনুষ্ঠান প্রভাত ফেরি দিয়ে শুরু হয়ে গেল। আর সেদিন আমাদের আর অন্য কোনো কথা নেই। স্বাধীনতার 10 বছর পূর্তিতে যে বিশেষ জিনিসটা আমার মনে একদম দাগ কেটে বসে আছে, সেটা ত্রিবর্ণ খচিত বেলুন, গ্যাস বেলুন। তখন এখনও গ্যাস বেলুন হয়তো পাওয়া যায়, আমি জানি না, এখন তো আর মেলা টেলায় যাই না। তা সেই বর্ণ খচিত গ্যাস বেলুন বিক্রি হতো। পাড়ার মোড়ে এসে দাঁড়িয়ে আছে গ্যাস বেলুনওয়ালা। বাচ্চারা তার হাত থেকে গ্যাস বেলুন কিনছে। উড্ডীয়মান গ্যাস বেলুন সুতোয় বাঁধা হাতের এই আঙুলটাতে বেঁধে দিত, বাঁ হাতে এই তর্জনীতে বেঁধে দিত বেলুনওয়ালা, যাতে না উড়ে পালিয়ে যায়। সেটা নিয়ে সে মনের আনন্দে ছুটছে, খেলছে। আর একটা জিনিস দৃষ্টি কেড়েছিল সেই সকালবেলাতে, আকাশ জুড়ে ত্রিবর্ণ ঘুড়ি। সাইমন কমিশনের প্রতিবাদে 1918 সালে ঘুড়িতে প্রতিবাদ স্লোগান লিখে বিচিত্র প্রতিবাদ করা হয়। তারপর থেকে ঘুড়িতে জাতীয় পতাকা আমরা দেখতে থাকি বিভিন্ন জায়গায়। আর এই জাতীয় পতাকায় স্বাধীনতা দিবসের দিনে এই জাতীয় পতাকায় ঘুড়ি ওড়ানো একটা আনন্দের বিষয় ছিল। আমিও উড়িয়েছিলাম। ছোট ছেলে, ভালো ওড়াতে পারতাম না। এছাড়া ছিল এক ধরনের প্যারাস্যুট, ছাতার মতো ছোট্ট, খুলে সঙ্গে জাতীয় পতাকা, আকাশে উঁচু করে 4তলা 5তলা বাড়ির ছাদ থেকে। তখন তো আমরা ফ্ল্যাট বাড়ি চিনতাম না, যার যার বাড়িতে থাকতাম। বাড়ির ছাদ থেকে ছেড়ে দিলে সেটা হাওয়ার টানে উঠতে উঠতে চলে যেত বহুদূর, কোথায় গিয়ে পড়তো কে জানে। প্রত্যেকটি বাড়িতে পতাকা তোলা হয়েছিল, ফ্ল্যাগ তোলা হয়েছিল প্রায় প্রত্যেকটি বাড়িতে। দু একটি বাড়ি ছাড়া, কারণ নিয়ে আজকে আর ঘাঁটাঘাঁটি করতে ইচ্ছে করছে না, ফ্ল্যাগ তোলা হয়েছিল।
বিক্রি হয়েছিল মডার্ন কোম্পানির তিরঙ্গা আইসক্রিম, আইসক্রিমের কাঠিতে বরফ আইসক্রিম, 2 পয়সা দাম। 2 পয়সা, 2 পয়সা দিলেই পাওয়া যাবে। ফুটো পয়সাও হতে পারে, গোল পয়সাও হতে পারে, 2 পয়সা জর্জ, পঞ্চম জর্জের মাথা আঁকা দিলেই পাওয়া যাবে একটা আইসক্রিম। হরিণ লুটের মতো বিক্রি হয়ে গিয়েছিল সেই আইসক্রিম। এছাড়া ছিল আমাদের পাড়ার ব্যায়াম সমিতির বড় ছেলেদের বিশাল মিছিল। এত বড় মিছিল চট করে দেখা যায় না। এক একটা অংশ এক একটা দেশাত্মবোধক গান যেগুলো বাজাচ্ছে, সঙ্গে বাঁশিতে বাজাচ্ছে। দুরকম বাঁশি, সোজা বাঁশি আর বাঁশি, দুরকম বাঁশিই ছিল। বাজাতে বাজাতে চলেছে। আর তাদের প্রধান সামনে রয়েছেন কোনো একজন বয়স্ক মানুষ, যিনি এই মিছিল পরিচালনা করছেন। দেশবন্ধু পার্কে ফ্ল্যাগ উঠেছিল আমার খুব সাধারণ পাড়ার স্কুল, প্রাণের স্কুল, ভালোবাসার স্কুল, পার্ক ইনস্টিটিউশনে। আমরা গিয়েছিলাম ফ্ল্যাগ তুলতে। ফ্ল্যাগ তুলেছিলেন, তখন তো এত সেলিব্রিটির প্রাদুর্ভাব ঘটেনি, স্থানীয় কাউন্সিলর মিহির গাঙ্গুলি মশাই। তিনি এলেন এবং এসে পতাকা উত্তোলন করলেন। পতাকা উত্তোলনের পরে আমাদের লাইন দিয়ে দাঁড় করিয়ে একটা কাগজের ঠোঙা হাতে দেওয়া হলো, তার ভেতর 2টো জিলিপি, একটা সিঙ্গাড়া। আমাদের কাছে সে যেন 7 রাজার ধন 1 মানিক। ফ্ল্যাগ তোলা হয়ে গেল। আস্তে আস্তে বেলা গড়াচ্ছে, একটা কিছু কিছু মিছিল যাচ্ছে। প্রাক্তন মেয়র দেবেন্দ্রনাথ মুখার্জি, তিনি দেশবন্ধু পার্কের পতাকা উত্তোলন করলেন ব্যান্ডের বাজনার সঙ্গে। পতাকার মধ্যে ফুল গাঁথা ছিল। পতাকা দড়ি ধরে ওপরে তোলার পরে সেই ফুল ছড়িয়ে পড়ল। আমরা সঙ্গে সঙ্গে বন্দে মাতরম বলে চিৎকার করে উঠলাম। কেন জানি না, তখন সমার্থক হয়ে গিয়েছিল 15ই আগস্ট আর নেতাজি সুভাষচন্দ্র। প্রায় প্রত্যেকটি পাড়াতেই একটা বেদির মতো করে তাতে ফ্ল্যাগ এবং তার মূলে ফ্যাশন দিয়ে দাঁড় করানো থাকতো সুভাষচন্দ্রের ছবি। গান্ধীর ছবিও যে থাকতো না তা নয়, তখনও তো গান্ধী মানুষের চোখে এতটা খোলামেলা হয়ে যাননি, তার সম্বন্ধে এত বিষয় জানা যায়নি। এইরকম করতে করতে সময় হলো, সন্ধ্যা হলো। সারা দুপুরে আর কোনো অনুষ্ঠান নেই। দুপুরে বাড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে 10 বছর পূর্তি, একটু ভালো খাওয়া দাওয়া। দুপুরে একটু বিশ্রামের পর সন্ধেবেলা সবাই গেলাম পাড়ায়, যেখানে দুর্গাপুজো হয় সেই জায়গাটাতে। সেইখানে আমাদের পাড়ার লেজেন্ডারি গায়ক ছিলেন এই ধরনের অনুষ্ঠানগুলোতে। সারদা, পদবী মনে নেই, মাফ করবেন, সারদাবাবু, বড়দাবাবু, যমজ ভাই, তারা এসে গাইলেন বন্দে মাতরম। বক্তৃতা দিলেন পাড়ারই বয়োজ্যেষ্ঠ মানুষেরা। এই অনুষ্ঠানে একজন মানুষকে আনা হয়েছিল, তার নাম আমার মনে নেই। তিনি ওপার বাংলা থেকে অনেক বিড়ম্বনা সহ্য করে এপার বাংলায় এসে একটু স্থিত হয়েছেন। তিনি বর্ণনা করেছিলেন তার করুণ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছিলেন, যে কি অসহ্য যন্ত্রণা সহ্য করে তাকে ওপার বাংলা থেকে পালিয়ে আসতে হয়েছে, চলে আসতে হয়েছে। আমরা সকলে মালা দিয়ে মানুষটিকে অভ্যর্থনা জানিয়েছিলাম তাঁর এই কষ্ট স্বীকারের জন্য। এবং তিনি বলেছিলেন, পরম করুণাময় ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে আমার পরিবারের 4 জন সদস্যকে নিয়েই আমি চলে আসতে পেরেছি এইখানে, এই পশ্চিমবাংলায়, হিন্দু ভূখণ্ডটুকুতে। আমাদের পাশেই অবিভক্ত বাংলায়, আমাদের পাশের রাস্তায় ললিত মিত্র লেন, তার পাশেই ছিল মুসলমান পাড়া। এই মুসলমান পাড়ার লোকেদের সঙ্গে আমাদের কোনোদিন কোনো, এটা আমার শোনা কথা, আমি তখন তো জন্মাইনি, তার আগে মুসলমান পাড়ার লোকেদের সঙ্গে নাকি কারোর কোনোদিন কোনো বিরোধ ছিল না। এই পাড়া
নিয়ন্ত্রণ করত জব্বর, আমাদের পাড়া নিয়ন্ত্রণ করতেন পঞ্চুবাবু। যাই হোক, স্বাধীনতার পরে সেই মুসলমান পাড়ার নাম পাল্টে হয় বাঙাল পাড়া। ওই দেশ থেকে আসা মানুষেরা সেইখানে আশ্রয় নিয়েছিলেন। যতটা পারা যায় সুখ সুবিধের ব্যবস্থা করেছিল স্থানীয় কাউন্সিলর, এমএলএ এরা। তখন তো কংগ্রেসের রাজত্ব। যাই হোক, সন্ধ্যা হলো। সন্ধ্যাবেলা বড়দাবাবু, শারদাবাবু গান গাইলেন, দেশাত্মবোধক গান। আবার শুনলাম সন্ধ্যাবেলা কারার ওই লৌহ কপাট। গিরিনবাবুর গান তো নয়। যাই হোক, তবুও হাততালি দিলাম। সব শেষে একটি সুন্দর অনুষ্ঠান, যেটা ভালো লাগলো। পাড়ার বয়োজ্যেষ্ঠরা বললেন, সেলিব্রিটি নয়, বাইরে থেকে লোক আনা নয়। পাড়ার বয়োজ্যেষ্ঠরা যেটা বললেন তাদের অভিজ্ঞতার কথা, এবং সবথেকে বড় কথা, এই সময় সাইরেন বাজানোর কোনো একটা ব্যাপার ছিল। মুখার্জি বাড়িতে একটা সাইরেন কীভাবে থেকে গিয়েছিল। অনুষ্ঠানের সমাপ্তি হলো সেই সাইরেনটা বাজিয়ে। আমরা বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। আমাদের হাতে সদ্য ধরিয়ে দেয়া দুটো করে থিন অ্যারারুট বিস্কুট আর দুটো করে লজেন্স, সেই দুটো প্রায় পড়ে যাবার দাকিল হচ্ছিল। সাইরেনের ওরকম গোঁ গোঁ শব্দ কোনো দিন শুনিনি। এইটা বাজনার সঙ্গে সঙ্গে শেষ হলো অনুষ্ঠান। আমরা বাড়ি ফিরে গেলাম। আর রেডিওতে সেদিন সারা দিন ধরে চলেছিল দেশাত্মবোধক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী যখন তারা জীবিত ছিলেন তাদের অনুষ্ঠান, ইন্টারভিউ, বাইট দেয়া, এসব ব্যাপার আমরা জানতাম না। তারা এসে তাদের বক্তব্য বলতেন। আর এই স্বাধীনতা দিবসে আমার বাবা আমাকে একটা বই উপহার দেন, যেটা পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বাংলার অজয় কুমার মুখার্জি। 42-এর আন্দোলনে, ছাত্র আন্দোলনে অজয় কুমার মুখার্জির লেখা এই বইটি, এবং 42-এর ছাত্র আন্দোলন যারা পড়েছেন বা বিকাশবাবু সেই অসাধারণ অভিনয় দেখেছেন, তারা জানেন যে কী পরিমাণ বাস্তব বিষয় সম্পন্ন এই বইটির নাম 42। প্রচ্ছদপট 42-এর জ্বলন্ত পটভূমিকায় আঁকা। এই বইটি সেদিন সন্ধেবেলা সব অনুষ্ঠানের শেষে বাবা আমাকে উপহার দিয়েছিলেন। অসম্ভব ভালোবাসার বই, ভালো লাগার বই। আপনারা যদি জোগাড় করতে পারেন নিশ্চয়ই বইটা পড়বেন। অজয় মুখোপাধ্যায় পরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন পশ্চিমবাংলার, সম্ভবত কোনো একটি যুক্তফ্রন্ট সরকারের সময়। তিনি সাবেক কংগ্রেস ত্যাগ করে বাংলা কংগ্রেস দল গঠন করেছিলেন। বললাম পুরনো ইতিহাস, বললাম 1957 স্বাধীনতা দিবসের সারাদিনের কাহিনী। সামান্যই কাহিনী, কিন্তু রঙে রসে উজ্জ্বল হয়েছিল। বেলুনে, ঘুড়িতে, প্যারাশুটে, বাজিতে, পটকায়, ক্যাপ বন্দুকে যেন মুহূর্ত হয়ে উঠেছিল স্বাধীনতা দিবস। আর আমরা 10 বার করে ক্যাপ বন্দুক ছুঁড়েছিলাম স্বাধীনতা দিবসের 10ম বর্ষকে অভিনন্দন জানাতে। নমস্কার।